বন্ধুরা, বৃদ্ধ কবুতর বলেছে, ভাগ্য আর বুদ্ধির মধ্যে বড় কে? কাহিনী অনেক প্রেরণাদায়ক আর জ্ঞানবর্ধক। এই জন্য কাহিনীর শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। প্রাচীন সময়ের কথা। একটি বৃদ্ধ কবুতর আর নীলকণ্ঠ পক্ষী শিব মন্দিরের কাছে একটি বট বৃক্ষের ওপর বসেছিলেন। রোজ তাদের ওঠা বসা ওখানেই হতো, আর তারা ভগবান ভোলেনাথের পূর্ণ শ্রদ্ধার সাথে ভক্তি করত। একদিন সেই নীলকণ্ঠ আর কবুতর দুজন বসেছিল। নীলকণ্ঠ বৃদ্ধ কবুতরকে একটি প্রশ্ন করে আর বলে যে, হে মিত্র, ভাগ্য বড় নাকি বুদ্ধি? তখন কবুতর বলে, মিত্র, তোমার এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ আর এর ওপর বিচার করার প্রয়োজন আছে। তুমি তোমার এই প্রশ্নের উত্তর একটি কাহিনীর মাধ্যমে পাবে। তুমি শান্ত হয়ে বসে যাও, আমি তোমাকে কাহিনী শোনাচ্ছি। নীলকণ্ঠ বলে, ঠিক আছে, আর শান্ত হয়ে বসে পড়ে। সেই বৃদ্ধ কবুতরের কথা শোনার জন্য ব্যাকুল হয়ে বসে থাকে আর অনেক ধ্যানপূর্বক এই কাহিনীটি শোনে। বৃদ্ধ কবুতর কাহিনী শুরু করে আর বলে যে, বন্ধু, প্রাচীন সময়ের কথা। একবার ব্রহ্মাজির দরবারে দেবতাগণ বসেছিলেন। ভাগ্য আর বুদ্ধিও সেখানেই ছিল। ব্রহ্মাজির দরবারে বসে বসে কথা বলতে বলতে ভাগ্য আর বুদ্ধির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। যখন এই তর্ক অনেকটা বেড়ে যায়, তখন ভাগ্য বলে যে, আমি যে কাজ করি সেটা এই বুদ্ধি করতে পারবে না। বুদ্ধি বলে, মূর্খ হয়েও না। যখন আমি কারো সঙ্গ ছেড়ে দিই, তখন সেই ব্যক্তি পাগল হয়ে যায়, সে মৃত্যু প্রাপ্ত করে। তুমি কতটাই তার সাথ দাও না কেন, কিন্তু সে আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। ভাগ্য বলে, আরে মূর্খ বুদ্ধি, তুমি জানো না, যার সাথ আমি ছেড়ে দিই, তারপর তুমি তার সাথে যতই থাকো না কেন, তার ভালো কিভাবে হতে পারে? যখন আমি, অর্থাৎ তার ভাগ্যই তার সাথে থাকবে না, তখন কি সে কখনো ভাগ্যবান বা ধনবান হতে পারবে? না, এমনটা কখনোই হতে পারে না। ভগবান ব্রহ্মার দরবারে এভাবেই বাদ বিবাদ বাড়তে থাকে। দুজন একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে দেয়। বুদ্ধি বলে, আমি বড় আর আমিই শ্রেষ্ঠ। ভাগ্য বলে, না, তুমি আমার থেকে বড় কিভাবে হতে পারো? আমি বড় আর আমিই শ্রেষ্ঠ। তখনই ব্রহ্মদেব তাদের দুজনকে তর্ক করতে দেখে আর মনে মনে চিন্তা করে, ভাগ্য আর বুদ্ধি দুজনেই মহান দেবতা। তারা দুজন এই দুনিয়ার সবথেকে শক্তিশালী আর প্রভাবশালী দেব, আর তারা দুজন নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করছে। এটা ঠিক নয়। এটার মীমাংসা তো আমাকেই করতে হবে। ব্রহ্মদেব ভাগ্য আর বুদ্ধি দুজনের কাছে জিজ্ঞাসা করে, তোমরা দুজন ঝগড়া কেন করছো? ভাগ্য বলে যে, ব্রহ্মদেব, আমি যে মনুষ্য সাথ ছেড়ে দিই, সেই মনুষ্য কি করতে পারে? সে তো তার সারা জীবন দারিদ্রতার মধ্যে কাটিয়ে দেয়। সে তার জীবনে কখনো খুশি থাকতে পারে না। এতটা শুনতেই বুদ্ধি বলে ওঠে, না ব্রহ্মদেব, ভাগ্য মিথ্যা বলছে। যখন আমি কারো সাথ ছেড়ে দিই, তখন ভাগ্য তার কতটাই সাথ দিক না কেন, সে কিছুই করতে পারে না। বুদ্ধিহীন মনুষ্য তো মৃতের সমান হয়। ভগবান ব্রহ্মা তাদের দুজনের কথা ধ্যানপূর্বক শোনেন। তাদের কথা শুনে ব্রহ্মদেব মনে মনে চিন্তা করে, তাদের দুজনের সমস্যা তো অনেক গম্ভীর। তাদের মীমাংসা কিভাবে করা যেতে পারে? তারপর ব্রহ্মদেব তাদের দুজনকে বলে, এভাবে জানা যাবে না, তোমরা পরীক্ষা করো। ভাগ্যদেব, আপনি আপনার ভাগ্যের পরীক্ষা করুন, আর বুদ্ধিদেব, আপনি আপনার বুদ্ধির। এটার প্রয়োগ করে বলুন, আপনাদের মধ্যে কে শ্রেষ্ঠ আর বড়? ভাগ্যদেব বলে, ব্রহ্মদেব, যেমনটা আপনার আদেশ, আমি সেটার পালন করব। ব্রহ্মদেব বলেন, আপনি মৃত্যুলোককে ধ্যান দিয়ে দেখুন। ব্রহ্মদেব ভাগ্যদেব আর বুদ্ধিদেবকে মৃত্যুলোককে দেখায় আর বলে, দেখো, এই জঙ্গলে একটি বৃদ্ধ মহিলা আর তার 20 বছরের ছেলে একটি ঝোপড়িতে থাকে। তারা অনেক গরিব,
তারা খাবারের জন্য একটি আনাজের দানাও পাচ্ছে না। এখন তোমরা দুজন তাদের ওপর তোমাদের ভাগ্য আর বুদ্ধির শক্তি প্রয়োগ করো। তোমাদের দুজনের মধ্যে যে এই বৃদ্ধ মহিলার পুত্রকে ধনবান বানিয়ে দেবে বা সম্রাট বানিয়ে দেবে, তাকেই সবথেকে বড় আর শ্রেষ্ঠ মানা হবে। ব্রহ্মদেবের কথা শুনে ভাগ্যদেব বলে যে, পরমপিতা, এটা তো ছোট ব্যাপার। ভাগ্যের কথা শুনে বুদ্ধি বলে, এটা ছোট ব্যাপার কিভাবে হতে পারে? যত সময় আমি তার সাথ দেব না, তত সময় তুমি তাকে রাজা বানাতে পারবে না, সম্রাট বানাতে পারবে না। ভাগ্য বলে, বুদ্ধি, তুমি জানো না, যদি আমি তার সাথ দিই তাহলে তাকে কেবল রাজাই নয়, একজন মহান সম্রাট বানাবো। বুদ্ধি বলে, ঠিক আছে, আমরা দুজন তার উপরেই আমাদের শক্তির প্রয়োগ করব। এটার থেকে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যে জিতে যাবে তাকেই শ্রেষ্ঠ মানা হবে। এরপর ভাগ্য বলে, ব্রহ্মদেব, প্রথমে আমাকে আমার শ্রেষ্ঠতা প্রমাণ করার অনুমতি দিন। আমাকে এখান থেকে যাওয়ার আর ওই যুবককে সম্রাট বানানোর অনুমতি দিন। ব্রহ্মদেব বলেন যে ঠিক আছে। ব্রহ্মদেব বলতেই বুদ্ধি ব্রহ্মদেবকে বলে যে, ব্রহ্মদেব, আমি এই যুবকের সাথ ছেড়ে আসছি। তার কথা শুনে ভাগ্য বলে, ঠিক আছে, তুমি এখন তার সাথ ছেড়ে দাও আর ব্রহ্মলোকে এসে যাও। বুদ্ধি ভাগ্যকে বলে যে, ভাগ্য, ধ্যান রাখবে, এমনটা যেন না হয় তুমি তাকে সম্রাট বানানোর চক্করে তাকে মেরেই ফেলো। এই ব্যক্তি যেন না মারা যায়। ভাগ্য বলে, বুদ্ধি, তুমি এই সব কিছু দূর থেকে দেখতে থাকো। আজকে তোমার হার নিশ্চিত, কারণ আমি তোমার থেকে বেশি শক্তিশালী আর বলবান। বুদ্ধি বলে, ঠিক আছে, আমি এই সময়েই এই যুবকের সাথ ছেড়ে দিচ্ছি। এমনটা বলে বুদ্ধি তার সাথ ছেড়ে দেয়। বুদ্ধির সাথ ছাড়তেই ওই যুবক তার শুদ্ধ বুদ্ধি হারিয়ে ফেলে, একটি নির্গুণী হয়ে থেকে যায়, একটি পাগল আর মূর্খ হয়ে যায়। আর ভাগ্য তার কাজ করা শুরু করে। সে দেখে যে ওই ব্যক্তির কাছে কিছুই নেই। তার কাছে কেবল একটি ঝোপড়ি আছে আর 3টি বকরি আছে। যুবক ওই বকরিদের খাওয়ার জন্য জঙ্গল থেকে ঘাস পাতা কেটে নিয়ে আসে আর তাদেরকে খেতে দেয়। সে তার পুরো দিন এটাতেই কাটিয়ে দেয়। তার অবস্থা দেখে ভাগ্য চিন্তা করে, না তার কাছে পরার জন্য ভালো বস্ত্র আছে আর না তো পায়ে পরার জন্য জুতো। এখন আমি তার সাথ দিচ্ছি আর তাকে রাজা বানিয়েই ছাড়ব। ভাগ্য তার পাশা পাল্টে দেয়। ওই যুবক যে রাস্তা দিয়ে যাচ্ছিল, ভাগ্য সেই রাস্তায় একজোড়া স্বর্ণের জুতো রেখে দেয়। যুবকটির ধ্যান ওই জুতোর ওপর যায়, কিন্তু সে সেটা চিনতে পারে না যে এটা সোনার জুতো। তার তো কেবল পায়ে পরার জন্য জুতো চাই। এই জন্য সে ওই সোনার জুতো পরিধান করে নেয় আর চিন্তা করে যে, চলো, জুতো তো পেয়ে গেছি, এটা দিয়ে আমার অনেক দিন কাজ চলে যাবে। এখন বকরিদের জন্য জঙ্গলে ঘাস পাতা আনার সময় আমার পায়ে আর কাটা বিঁধবে না। সে ওই জুতো পরে তার ঝোপড়িতে ফিরে আসে। প্রতিদিন তার এই দিনলিপি চলতে থাকে। সে জঙ্গলে বকরিদের চড়াতে যেত আর জঙ্গল থেকে পাতা ঘাস কেটে আনতো আর বকরিদেরকে চড়াতে থাকতো। তার মাতার বুদ্ধিও সমাপ্ত হয়ে গিয়েছিল, কারণ বুদ্ধি তাকেও ছেড়ে চলে গিয়েছিল। ভাগ্য ওই যুবকের অনেক সাথ দেয়, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসে না। ভাগ্য চিন্তা করে যে, আমি তো তাকে সম্রাট বানানোর পরিকল্পনা নিয়েছি, কিন্তু তাকে দেখে তো মূর্খ আর পাগল বলে মনে হচ্ছে। তার ব্যবহার তো পাগল আর মূর্খের মতো হয়ে গেছে। এই সব দেখে বুদ্ধি ভাগ্যকে বলে, তুমি কি জানো না যে আমি তার সাথ ছেড়ে দিয়েছি? যখন আমি কোনো ব্যক্তির সাথ ছেড়ে দিই তখন সে এমনটাই ব্যবহার করে। ভাগ্য বুদ্ধিকে বলে যে, আমিও দেখি যে তুমি কি করতে পারো, এখন তুমিও দেখবে যে আমি কি করতে পারি। ওই রাজ্যের কাছেই আরেকটি রাজ্যে রাজা চন্দ্রসেন থাকতেন। তার একটি সওদাগর ছিল। সে আলাদা আলাদা রাজ্যে আর জায়গায় গিয়ে ব্যবসা করত। ওই সওদাগরের কাছে ব্যবসা করার জন্য কিছু উট ছিল। সে ওই উটের ওপরে পিতলের ঘড়া কলসি নিয়ে যেত আর অন্য রাজ্যে গিয়ে ব্যবসা করত। একদিন ওই সওদাগর
ওই জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল যেখানে ওই যুবক থাকত। ওই সওদাগর তার উট নিয়ে যাচ্ছিল। তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই সওদাগরের নজর ওই যুবকের পায়ের দিকে পড়ে। ওই সওদাগর দেখে এই যুবকের পায়ে তো সোনার জুতো আছে, আর সে এটার কোনো কদর করছে না। আর তাকে দেখে মনে হচ্ছে যে সে এই সোনার জুতোর ব্যাপারে কিছু জানেই না। সওদাগর তার উট থেকে নিচে নেমে ওই যুবকের কাছে জিজ্ঞাসা করে যে, ভাই, তুমি এই জুতো কোথা থেকে নিয়ে এসেছো? ওই যুবক ওই সওদাগরকে বলে যে, এই জুতো আমি এই জঙ্গলের রাস্তায় কুড়িয়ে পেয়েছি। সওদাগর ওই যুবককে বলে, তুমি কি এই জুতোটা বিক্রি করতে ইচ্ছুক? তখন ওই যুবক বলে, অবশ্যই বিক্রি করে দেব। এটা পড়তে পড়তে আমার অনেক সময় কেটে গেছে, কিন্তু এটা ছিঁড়েও যায় না আর ফেটেও যায় না। এটা তো অনেক সময় ধরে এমনটাই আছে। ওই সওদাগর ওই যুবককে বলে, এই জুতো আমার কাছে বিক্রি করে দাও। এই জুতোর বদলে তুমি আমার কাছ থেকে যেটা খুশি নিয়ে নাও। ওই যুবক ওই সওদাগরকে বলে, আমি এই জুতোর বদলে বেশি কিছু চাই না, কেবল 1 মণ আনাজ চাই, যেটা দিয়ে আমি আর আমার মাতা 2 বেলা ভোজন করতে পারি। আমরা তো ক্ষুধার্তই থাকি। ওই যুবক ওই সওদাগরকে ওই জুতো 1 মণ আনাজের বদলে দিয়ে দেয়। সোনার জুতো পেয়ে ওই সওদাগর অনেক খুশি হয়ে যায়। ওই সওদাগর ওই যুবককে 1 মণ আনাজ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন বুদ্ধি ভাগ্যকে বলে যে, ভাগ্য, তুমি দেখতে পাচ্ছ তোমার স্বর্ণের জুতো তো 1 মণ আনাজের বদলে বিক্রি হয়ে গেছে। ভাগ্য বুদ্ধির কথা শুনে বলে, বুদ্ধি, তুমি চিন্তা করো না, আমি যার সাথ দিই তাকে কেউ রাজা বানানোর থেকে থামাতে পারবে না। আমি তাকে একটি মহান সম্রাট বানিয়েই ছাড়ব। বুদ্ধি বলে যে, ভাগ্য, তুমি আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। দেখবে তুমি তাকে অবশ্যই মেরে ফেলবে। এই বেচারা যেন রাজা হতে হতে মারা না যায়। ভাগ্য বলে, বুদ্ধি, তুমি এ কেমন কথা বলছো? দেখো এখন আমি কি করি। এতটা বলে ভাগ্য আবার ওই যুবকের কাছে যায়। ভাগ্য আবার একটি স্বর্ণের জুতো, যেটা হিরে মতি জহরাত দিয়ে মোড়া ছিল, সেটা ওই যুবকের পথে রেখে দেয়। ওই যুবক যখন আবার স্বর্ণের জুতো পায় তখন সে আবার অনেক প্রসন্ন হয়ে যায়। ওই সওদাগর ওই প্রথম স্বর্ণের জুতো পেয়ে অনেক খুশি ছিল। যেতে যেতে সে চিন্তা করে, কেননা আমি এই স্বর্ণের জুতো রাজাকে উপহার দিই, যাতে মহারাজ প্রসন্ন হয়ে আমাকে কোনো পুরস্কার দেয়। এটা চিন্তা করে ওই সওদাগর ওই স্বর্ণের জুতো নিয়ে মহারাজ চন্দ্রসেনের রাজমহলে যায়। রাজার দরবারে গিয়ে সে সেই স্বর্ণের জুতো রাজাকে উপহার দেয় আর বলে যে, মহারাজ, এই স্বর্ণের জুতো আমি আপনার জন্য নিয়ে এসেছি। এই জুতো অদ্ভুত, এমন জুতো তো আমাদের মহারাজের কাছে অবশ্যই থাকা উচিত। মহারাজ চন্দ্রসেন ওই জুতো দেখে অনেক প্রসন্ন হন। স্বর্ণের সুন্দর জুতো দেখে ওনার এমনটা মনে হচ্ছিল যেন এই জুতো দেবলোক থেকে এসেছে আর দেবতারা এটাকে বানিয়েছে। মনে হচ্ছিল যেন স্বয়ং বিশ্বকর্মা এটাকে বানিয়েছে। এতটা সুন্দর জুতো দেখে সে খুশি হয়ে যায়। রাজা তার মন্ত্রীকে বলে যে, সওদাগরকে 15,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার স্বরূপ দিয়ে দিন। এতটা স্বর্ণ মুদ্রা পেয়ে সওদাগর অনেক খুশি হয়ে যায় আর সে তার ব্যবসাকে বাড়ানোর চিন্তা করে। তারপর সে আবার তার উটের ওপরে পিতলের ঘড়া বাসন নিয়ে ব্যবসা করার জন্য বেরিয়ে পড়ে। ওই সওদাগর তার ব্যবসার জন্য ওই জঙ্গলের মধ্য দিয়েই যেত, যেখানে ওই যুবক তার বকরিদেরকে চড়াতো আর তার মাতার সাথে থাকতো। এইবারও সে ওই জায়গা দিয়েই যাচ্ছিল আর সংযোগবশত ওই যুবকও সেখানেই তার বকরিদেরকে চড়াচ্ছিল। সওদাগর ওই জঙ্গলের মধ্যে ওই যুবককে আবার দেখে ওই সওদাগর অনেক খুশি হয়ে যায়। সে আবার ওই যুবকের পায়ের দিকে দেখে। তার পায়ে আবার একজোড়া স্বর্ণের জুতো দেখে সে চিন্তা করে, তার কাছে তো আরো স্বর্ণের জুতো এসে গেছে, তার কাছে তো আরেক জোড়া স্বর্ণের জুতো এসে গেছে। না জানি সে কোথা থেকে এমন জুতো নিয়ে আসে। সওদাগর উটের থেকে নিচে নামে আর ওই যুবকের কাছে আসে আর ওই যুবককে বলে, ভাই, তুমি কি আবার এই জুতো বিক্রি করতে চাও? ওই যুবকের যেন মনের ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল। সে বলে, হ্যাঁ, অবশ্যই বিক্রি করে দেব, কিন্তু এইবার আপনাকে এটার বদলে 1 বস্তা
ছোলা দিতে হবে। সদাগরও খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি 1 বস্তা ছোলা তোমাকে দিয়ে দেব। ওই যুবক আরেকটি শর্ত রাখে, সে বলে ছোলা যেন ভাজা থাকে। সদাগর তার এই কথাটাও মেনে নেয়। সে 1 বস্তা ভাজা ছোলা তাকে দিয়ে দেয়। সদাগর ওই যুবকের থেকে ওই স্বর্ণের জুতো নিয়ে চলে যায়। এখন সদাগরের মনে এই বিচার আসে যে প্রথমে যে 1 জোড়া স্বর্ণের জুতো আমি মহারাজকে উপহার দিয়েছিলাম, সেটার বদলে মহারাজ আমাকে 15,000 স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। এইবার হতে পারে মহারাজ আমাকে আগের বারের থেকেও বেশি পুরস্কার দেন। আমি এটাকেও মহারাজের কাছে নিয়ে যাই। সে এইবারও ওই জুতো নিয়ে রাজা চন্দ্রসেনের দরবারে পৌঁছে যায়। সওদাগর রাজাকে বলে, মহারাজ, আমি আপনার জন্য প্রত্যেকবার কোনো না কোনো বিচিত্র বস্তু নিয়ে আসি। হে রাজন, আপনি এটা স্বীকার করুন। রাজা চন্দ্রসেন যখন জুতো দেখে তখন তিনি বলেন যে সত্যি এই জুতো অনেক সুন্দর। এটা সোনার জুতো, আর আগের বার যে জুতো দিয়েছিলে সেটার থেকেও অনেক সুন্দর। সদাগর, তুমি আমাকে এটা বলো, তুমি এই জুতো কোথা থেকে নিয়ে আসো? তোমাকে এই জুতো কে দেয়? তখন সদাগর কি বলতো? যখন সদাগর কিছু বুঝতে পারে না যে রাজাকে সে কি উত্তর দেবে, তখন সে বিচার বিবেচনা করে মিথ্যা কথা বলায় ঠিক মনে করে আর বলে, মহারাজ, দক্ষিণ দেশে একটি সম্রাট আছেন। ওই সম্রাটের ওখানে আমি পিতলের ব্যবসা করতে যাই। তখন তিনি আমাকে পুরস্কার স্বরূপ এই জুতো দেন। তিনি আমাকে 2 বার স্বর্ণের জুতো দিয়েছেন, আর আমি 2 বারই সেটা আপনার সেবায় অর্পণ করে দিয়েছি। এটা শুনে রাজা সওদাগরকে বলে, সওদাগর, ওই রাজার কি কোনো পুত্র আছে? সওদাগর আবার মিথ্যা বলে। সে বলে, না মহারাজ, এখনো তো ওই সম্রাট নিজেই যুবক, এখনো ওনার বিবাহ হয়নি। এটা শুনে রাজা চন্দ্রসেন বলেন, ঠিক আছে সওদাগর, আমার পুত্রী অনেক সুন্দর। তুমি তোমার ওই সম্রাটের সাথে গিয়ে দেখা করো আর বলো যে আমি আমার কন্যার বিবাহ ওনার সাথে করাতে চাই। সে কি এটা স্বীকার করবে? রাজার কথা শুনে সওদাগর চিন্তা করে যে এখন তো আমি ফেঁসে গেছি। আমি তো এই জুতো কোনো রাজার থেকে নিয়ে আসি না, বরং একটি গরিব যুবকের কাছ থেকে নিয়ে আসি। এখন তো আমি নিজের মিথ্যাতেই ফেঁসে গেছি। রাজা সওদাগরকে আদেশ দেয়, সওদাগর, ওই রাজার কাছে যাও আর কোনোভাবে ওই রাজাকে রাজি করিয়ে নিয়ে এসো যে সে আমার কন্যার সাথে বিবাহ করবে। এখন তো সওদাগর আরো চিন্তায় পড়ে যায়। সে রাজ দরবার থেকে ফিরে আসে। সে তার ঘরে ফিরে এসে উটের ওপরে আবার পিতলের ঘড়া কলসি রেখে ব্যবসার জন্য বেরিয়ে পড়ে। যখন সে আবার জঙ্গলে পৌঁছায় তখন চিন্তা করে যে যদি আমার ওই যুবকের সাথে দেখা না হতো তাহলে আমি ওই সোনার জুতো পেতাম না, আর ওই জুতো আমি রাজাকে দিতাম না, আর মিথ্যা বলে আমি রাজার ক্রোধের শিকার হতাম না। এই যুবক আমাকে রাজার ক্রোধের শিকার বানিয়ে দিয়েছে। যদি ওই যুবকের সাথে আমার দেখা না হতো তাহলে আমি এই ধর্ম সংকটে পড়তাম না। এই যুবক তো আমাকে খুব খারাপভাবে ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করতে করতে ওই সওদাগর ওই যুবকের ঝোপড়ির কাছে গিয়ে পৌঁছায়। ওই যুবক সওদাগরকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ ওই সওদাগরই তার খাবারের ব্যবস্থা করত। কখনো তাকে আনাজ দিত, আবার কখনো ছোলা। সে তার জীবনযাপন ওই সওদাগরের কাছে জুতো বিক্রি করেই করত। এই জন্য ওই যুবক তাকে দেখে অনেক খুশি হয়। যুবক বলে, সওদাগর আসুন, আপনাকে স্বাগত। সওদাগর ওই যুবকের ঝোপড়িতে থেকে যায়। সে তার উটের পিঠের থেকে পিতলের ঘড়া কলসি নামিয়ে এক জায়গায় রেখে দেয়। তারপর ওই যুবকের সাথে কথা বলতে শুরু করে। এই সময় ভাগ্য ওই যুবকের সাথে ছিল। কথা বলতে বলতে ওই যুবকটি ওই পিতলের বস্তার ওপরে বসে পড়ে। যেই ওই যুবক ওই পিতলের বস্তার ওপর বসে তখন ওই সব পিতল সোনায় পরিবর্তিত হয়ে যায়। চারিদিকে কেবল সোনা আর সোনা ছিল। এটা দেখে সওদাগরের বিশ্বাস হয়ে যায় যে এই ব্যক্তি কোনো জাদুকর বা ঈশ্বরের কোনো বড় ভক্ত হবে। তার উপর ঈশ্বরের বিশেষ কৃপা আছে। সওদাগর যে মিথ্যা কথা বলেছিল সেটাতে সে আরো ফেঁসে যাচ্ছিল। সে মনে মনে চিন্তা করে যে আমার কাছে ধনের কোনো কমতি নেই। আমি এমনটা করি যে
এই যুবককেই রাজা বানিয়ে দিই, সম্রাট ঘোষণা করে দিই। আমার কাছে তো ধন আর সোনার কোনো কমতি নেই। আমি তার জন্য এই জঙ্গলে অনেক বড় রাজপ্রাসাদ বানিয়ে দিই। ওই রাজপ্রাসাদের মালিক আমি এই যুবককে বানিয়ে দেব, আর আমি তার মন্ত্রী হয়ে যাব, আর এখান থেকে প্রচুর জমি কিনে নেব। আর এখন থেকে 2 মাস পর আমি রাজার কাছে গিয়ে বলে দেব যে সেই সম্রাট। এখন সদাগর ষড়যন্ত্র করতে শুরু করে। এরপর ভাগ্য বুদ্ধিকে বলে যে, বুদ্ধি, তুমি কেবল দেখো যে আমি কি করি, দেখবে এই সদাগরই এই যুবককে এখন সম্রাট বানাবে। বুদ্ধি তারপর ভাগ্যকে বলে যে, দেখো সে যেন রাজা হতে হতে না মারা যায়, কারণ এই সময় তার কাছে বুদ্ধি নেই। যখন এই কথা ভাগ্য শোনে তখন সে বলে, বুদ্ধি, তুমি এতটা অহংকারী হও না, সে সম্রাট অবশ্যই হবে। অন্যদিকে ওই সদাগর ওই যুবককে বলে যে, যুবক, আমি তোমাকে এখানকার সম্রাট বানিয়ে দেব, আর তোমার থাকার জন্য এখানে একটি বড় রাজপ্রাসাদও বানিয়ে দেব। সদাগরের কাছে বুদ্ধি ছিল, কারণ তার সাথ বুদ্ধি দিচ্ছিল, কিন্তু বুদ্ধি ওই যুবক আর তার মাতার সাথ ছেড়ে দিয়েছিল। যুবক ওই সদাগরকে বলে, ভাই, ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো, কিন্তু একটি কথা, আমার এই বকরিদেরকে যেন ছেড়ে দেবে না। আমি এই বকরিদেরকে সবসময় আমার কাছেই রাখব। যুবকের কাছে তো বুদ্ধি ছিল না। তার কথা শুনে ওই সদাগর চিন্তা করতে থাকে যে এই ব্যক্তি কত বড় মূর্খ, আমি তাকে রাজা বানাচ্ছি আর সে বকরিদের চিন্তা করছে, সে কেমন কথা বলছে। তারপরও সদাগর বলে, ঠিক আছে। সদাগরের মনে রাজার ভয় ছিল। রাজা তাকে বলেছিল যে তোমাকে ওই সম্রাটের কাছ থেকে জিজ্ঞাসা করে আসতে হবে, আর আমার কন্যার বিবাহ তার সাথে করাতে হবে। এই জন্য ওই যুবককে সম্রাট বানানোর চক্করে সদাগর ওই যুবকের কথায় বেশি ধ্যান দেয় না। সদাগর সেখানে রাজপ্রাসাদের নির্মাণ কাজ শুরু করে দেয়। খুব শীঘ্রই সে সেখানে ওই যুবকের জন্য একটি সুন্দর রাজমহল তৈরি করে দেয়। সদাগর আশেপাশের সব জমি কিনে নেয় আর ওই যুবকের জন্য একটি সেনা প্রস্তুত করতে শুরু করে দেয়। চাকর বাকর, দাস দাসী সবকিছু রাখে। এইসব দেখে ওই বুদ্ধিহীন যুবক মনে মনে চিন্তা করে যে না জানি এই সদাগর কোথা থেকে এসেছে, সে তো আমাদের জীবনই খারাপ করে দিয়েছে। এখন তো আমি আমার বকরিদের চড়ানোর সময়ও পাই না, সে সব সময় কথা বলতেই লেগে থাকে। ওই যুবকের তো এখনো ওই অবস্থায় ছিল। সে ওই বকরিদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত, আবার ফিরে আসতো। ওই সদাগর ওই যুবকের জন্য রাজস্বী বস্ত্র তৈরি করে, তার মাথায় মুকুট রাখে, কিন্তু ওই যুবক তার স্বভাব বদলায় না। সে সদাগরকে বলে যে তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো, কিন্তু আমার বকরিরা যেন কোথাও না যায়। যদি আমার বকরিরা চলে যায় তাহলে আমি তোমাকে জীবিত ছাড়ব না। তুমি এতটা ভিড় এক জায়গায় করে নিয়েছো, তুমি আমাদের জীবন খারাপ করে দিয়েছো। সদাগর বলে যে, আরে যুবক, আমি তো তোমাকে রাজা বানিয়ে দিয়েছি, আমি তোমার মন্ত্রী হব। কিন্তু ওই যুবক এইসবের কিছুই বুঝতে পারছিল না। বন্ধুরা, এখন ভাগ্য বুদ্ধিকে বলে যে, বুদ্ধি, দেখো, আমি এই যুবককে রাজা বানিয়ে দিয়েছি, এখন সে একটি রাজপ্রাসাদের মালিক হয়ে গেছে। বুদ্ধি বলে যে, আরে ভাগ্য, তুমি কেন মিথ্যা বলছো? এখানে বসে থাকা সমস্ত দেবতারা এই সিদ্ধান্ত নেবে যে তুমি তাকে রাজা বানিয়ে দিয়েছো নাকি নয়। এখনো সে ওই যুবকই আছে। বন্ধুরা, এখন ব্রহ্মদেব বলে যে, ভাগ্য, এই যুবকের মধ্যে তো এখনো কোনো পরিবর্তন আসেনি, সে তো এখনো ওই যুবকই আছে, এখনো তুমি জিতে যাওনি। তখন বুদ্ধি বলে যে, ব্রহ্মদেব, এমনটা কখনোই হবে না, কারণ যত সময় আমি ওই যুবকের সাথ না দেব তত সময় ওই যুবক রাজা হবেই না, বরং তার প্রাণ সংকটে চলে আসবে, সে মূর্খতা করবে আর মারা যাবে। তখন ভাগ্য বলে, বুদ্ধি, আমি তার সাথ দিলে তুমি কিছুই করতে পারবে না, তুমি বসে বসে কেবল দেখতে থাকো। ভাগ্য ওই যুবকের কাছে আবার যায়। সদাগর ওই যুবকের 3টি বকরিকে বিক্রি করে দেয়। যেই ওই যুবক তার বকরিদের বিক্রির কথা শোনে তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে। যখন তার সৈনিকেরা, দরবারীরা আর অন্য লোকেরা এটা দেখে যে রাজা এভাবে বিলাপ করছে,
তখন তাদের মনে হয় যে রাজা পাগল হয়ে গেছে। তারপর ওই সওদাগর ওই যুবককে বোঝায় যে তুমি এমনটা কেন করছো, তুমি এমন মূর্খতা কেন করছো, এটা তো কেবল 3টি বকরি ছিল, আমি তোমাকে এমন আরো অনেক বকরি এনে দেব। সওদাগরের এই কথা শুনে ওই যুবক শান্ত হয়ে যায়, আর ওই যুবক ওই সওদাগরের পিছনে পড়ে যায় যে চলুন, আপনি আমাকে আজকেই বকরি কিনে দেবেন। সওদাগর ওই যুবককে বলে যে দেখো ভাই, এখন তুমি সম্রাট হয়ে গেছো, তুমি এখনো এত ছোট ছোট কথা কেন বলো, বাচ্চাদের মতো কথা বলো না, আমি তো তোমার বিবাহ করাবো, তোমার মাতার কাছে জিজ্ঞাসা করো, আমাদের এখানে রাজা চন্দ্রসেন, ওনার কন্যা অনেক সুন্দর, তার সাথে তোমার বিবাহ দেব। কিন্তু ওই যুবকের মধ্যে তো বুদ্ধিই ছিল না। সে সওদাগরকে বলে যে তুমি আমার কি বিবাহ করাবে, আর তার মাতাও তাকে বলে যে এখন বিবাহ করে কি হবে, আমাদের জীবন তো তুই খারাপ করেই দিয়েছিস, তুমি আমাদেরকে এত ভিড়ের মধ্যে এনে ফেলেছ, আমরা ওই জঙ্গলে শান্তিতে থাকতাম, নিজেদের বকরি চড়াতাম আর আমাদের ঝোপড়িতে মজায় থাকতাম। তারপর সওদাগর চিন্তা করে যে মনে হচ্ছে এই মা আর ছেলে পাগল, এখন আমি কি করব। মনে মনে তার রাজা চন্দ্রসেনের ভয় হচ্ছিল। সে মনে মনে এটা বিচার করে যে তাদের সাহায্য তো আমাকে করতেই হবে। এভাবে 6 মাস কেটে যায়। এরপর ওই সওদাগর তার রাজ্যে মহারাজ চন্দ্রসেনের কাছে পৌঁছায়। সওদাগর রাজা চন্দ্রসেনকে বলে যে মহারাজ, আপনি আপনার নাপিত আর পণ্ডিতকে পাঠিয়ে দিন, আমি আমার সম্রাটকে মানিয়ে নিয়েছি, সে আপনার কন্যার সাথে বিবাহ করার জন্য প্রস্তুত আছে। এটা শুনে রাজা চন্দ্রসেন পণ্ডিত আর নাপিতকে ডাকে আর তাদের দুজনকে সওদাগরের সাথে ওই সম্রাটের কাছে পাঠিয়ে দেয়। সওদাগর তাদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়ে আর সে তাদেরকে ওই যুবকের মহলে নিয়ে আসে। সে ওই যুবককে রাজস্বী বস্ত্র পরিধান করায়। ওই যুবক সওদাগরকে বলে যে এটা তুমি কি করছো, এভাবেও কি কোথাও বিবাহ হয়? সওদাগর বলে এখন তুমি চুপ থাকবে আর একদমই কথা বলবে না, নয়তো মহারাজ চন্দ্রসেন তোমাকে আর আমাকে দুজনকেই ফাঁসির শাস্তি দিয়ে দেবেন। এটার ধ্যান রাখবে যে এখন তুমি আর কথা বলবে না। সওদাগরের মুখ থেকে ফাঁসির কথা শুনে ওই যুবক অনেক ভয় পেয়ে যায় আর তার কথা মেনে নেয়। রাজার নাপিত আর পণ্ডিত শুভ দিন দেখে তাদের বিবাহের দিন ঠিক করে দেয় আর তাদেরকে বলে যে তোমাদেরকে এই দিন বরযাত্রী নিয়ে রাজপ্রাসাদে আসতে হবে। এরপর পণ্ডিত আর ব্রাহ্মণ তাদের রাজ্যে ফিরে যায়। তাদের মহলে পৌঁছানোর পর রাজা তাদের কাছে জিজ্ঞাসা করে সম্রাট কেমন? নাপিত আর ব্রাহ্মণ বলে যে মহারাজ, তার কাছে তো কোনো জিনিসের কোনো কমতি নেই, অনেক সোনা আছে, খাজানা ভরা আছে, আর তাকে দেখে তো অনেক বড় মহান রাজা মনে হচ্ছিল। এই কথা শুনে রাজা চন্দ্রসেনও অনেক প্রসন্ন হন। এখন রাজা চন্দ্রসেন বিবাহের প্রস্তুতি শুরু করে দেয়। ধীরে ধীরে সময় যেতে থাকে আর বিবাহের শুভ দিন নিকটে চলে আসে। বিবাহের দিন ওই সওদাগর ওই যুবককে অনেক সাজায় আর একটি সুন্দর রথে বসিয়ে তার বরযাত্রী নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সওদাগর ওই যুবককে বিবাহের জন্য নিয়ে যাচ্ছিল। ওইদিকে ভাগ্য বুদ্ধিকে বলে যে দেখো বুদ্ধি, এখন আমি ওই যুবকের বিবাহ রাজার কন্যার সাথে করাচ্ছি। বুদ্ধি মৃদু হেসে বলে ভাগ্য, কেবল দেখো, তুমি তার মৃত্যুর ষড়যন্ত্র বানিয়েছ, তোমারও অনুশোচনা হবে যে তুমি এটা কি করেছো। এই যুবক তোমার জালে ফেসে গেছে, তুমি তাকে রাজা বানানোর কথা বলছো। তুমি কেবল দেখো, তোমার কারণে এই যুবক এখন তার প্রাণ হারিয়ে ফেলবে। ভাগ্য বলে বুদ্ধি, যখন আমি তার সাথ দিচ্ছি তাহলে তুমি তখন চিন্তিত হচ্ছ কেন? তুমি কেবল দেখো যে আমি কি করি। কিছুদিন যাওয়ার পর ওই যুবকের বরযাত্রী ওই রাজপ্রাসাদে পৌঁছায়। যখন রাজা দেখে যে বরযাত্রী এসে গেছে, তখন তিনি তার মন্ত্রীদের সাথে অনেক উপহার নিয়ে বরযাত্রীকে স্বাগত জানানোর জন্য নগরের দুয়ারের দিকে যায়। অন্যদিকে যখন যুবক দেখে সামনের দিক থেকে ঢাল তরোয়ার নিয়ে কোনো রাজা তার সেনাদের সাথে আসছে, তখন সে ভয় পেয়ে যায় আর সে তার রথ থেকে নেমে পালিয়ে যেতে শুরু করে। যুবককে পালাতে দেখে ওই সওদাগর চিন্তা করে সে তো আমাকে আজ মেরেই ফেলবে। সওদাগরও তাকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড়ায়
আর তাকে ধরে ফেলে। সদাগর তাকে ধরে তাকে বোঝায় যে রাজা তোমাকেও মেরে ফেলবে আর আমাকেও মেরে ফেলবে, তুমি এভাবে কেন পালাচ্ছ? ওই যুবক ভয় পেয়ে যায় আর বলে যে ঠিক আছে, কিন্তু তোমাকে সবসময় আমার সাথেই থাকতে হবে। সদাগর বলে ঠিক আছে। তারপর ওই যুবক সদাগরের সাথে ফিরে আসে। সে সদাগরকে বলে যে ওই রাজা তো তলোয়ার নিয়ে আসছে, আমাদেরকে মেরে ফেলবে না তো? সদাগর বলে চিন্তা করো না, তিনি তোমাকে কিছুই বলবে না, তোমার বিবাহ হবে, তুমি স্ত্রী পাবে, তুমি ভয় পেও না। এতটা শুনে ওই যুবক ফিরে আসে আর তার রথে উঠে বসে। রাজা দেখে যে এই যুবক তো অনেক সুন্দর, সে বরযাত্রীকে স্বাগত জানায়। সদাগর সবসময় ওই যুবকের সাথে সাথেই থাকছিল। যখন মণ্ডপে যাওয়ার সময় হয় তখন সদাগর ধর্ম সংকটে ফেসে যায় যে সেখানেও তাকে সাথেই যেতে হচ্ছিল। সে মণ্ডপে পিছনে বসে থাকে। রাজা চন্দ্রসেন বলে যে সদাগর, তুমি তার সাথে সাথে কেন থাকছ? তখন সদাগর বলে মহারাজ, আমি ওনার মন্ত্রী, তিনি আমাকে ওনার মন্ত্রী বানিয়েছেন। এভাবে রাজা তার কন্যার বিবাহ ওই যুবকের সাথে করিয়ে দেয়। বিবাহের পর রাজা তার কন্যাকে মহলের অর্ধেক ভাগ দিয়ে দেয়। রাজার কোনো পুত্র ছিল না, এই জন্য সে তার কন্যাকে তার কাছেই রাখতে চাইছিল, যাতে রাজ সিংহাসন সে পরে তাকে সঁপে দিতে পারে। এখন সদাগরকে থাকার জন্য আলাদা স্থান দিয়ে দেওয়া হয়। সদাগর মনে মনে চিন্তা করছিল যে ওই যুবক যেন সব কথা বলে না দেয়। ওই যুবক অনেক প্রসন্ন ছিল, এটা দেখে বুদ্ধি হাসে। তখন ভাগ্য বলে তুমি কেবল দেখতে থাকো, আমি তার বিবাহ রাজকন্যার সাথে করে দিয়েছি, এখন এই যুবক সম্রাট হয়ে যাবে। ভাগ্যের এই কথা শুনে বুদ্ধি বলে যে আরে ভাগ্য, তুমি কেন বোকা হচ্ছ? তুমি জানো যে সে কিছুই জানে না, যে রাজা কি জিনিস, বিবাহ কি, সে তো কিছুই জানে না। তার মৃত্যু তো নিকটে চলে এসেছে, সে তো মারা যাবে। ভাগ্য বলে যে এটা তুমি কি বলছো? বুদ্ধি বলে আমি সত্যি বলছি, আমি যখন তার সাথ ছেড়েছিলাম সে তো তখনই মারা গিয়েছে, কারণ বুদ্ধিহীন ব্যক্তি তো এমনিতেই মৃতের সমান হয়। এখন এই বেচারা মারা যাবে, এখন সে মারা যাবে, তুমি তাকে বাঁচাও। ভাগ্য বলে সে মারা যাবে কেন? তার বিবাহ হয়ে গেছে, এখন সে আরামে সেখানে থাকবে আর তারপর সম্রাট হবে। রাজ পরিবারের পরম্পরা অনুসারে রাজকুমারী সাজসজ্জা করে খাবার নিয়ে তার স্বামীর কক্ষে যায়। যুবক এরকম সুন্দর কন্যা স্বপ্নেও কখনো দেখেনি, সে ভয় পেয়ে যায়। ওই বুদ্ধিহীন যুবকের মনে তার ছোটবেলায় তার ঠাকুমার বলা একটি কাহিনী মনে পড়ে যায়, যেখানে একটি রাক্ষসী সুন্দরী কন্যার রূপ ধারণ করে একটি পুরুষকে খেয়ে ফেলে। তার মনে বিচার আসে যে সে কোনো রাক্ষসী নয় তো, যে আমাকে খেয়ে ফেলবে। সে ছোটবেলায় শুনেছিল যে সুন্দরী নারীর রূপ ধারণ করে পুরুষদের রক্ত খেয়ে নেয় আর তাদেরকে মেরে ফেলে। সে চিন্তা করে রাক্ষসীর হাতে যাওয়ার থেকে ভালো আমি এখান থেকে পালিয়ে যাই। এই চিন্তা করে সে সেখান থেকে ওঠে আর রাজকুমারীকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে সে নদীর কিনারায় পৌঁছায় আর জলে ঝাঁপ দেয়। যখন সে জলের মধ্যেও তার মৃত্যু দেখতে পায় তখন সে নদীর থেকে উপরে উঠে আসে আর নদীর কিনারায় এক জায়গায় বসে পড়ে। রাজকুমারীর অপমানের কথা শুনে রাজা ক্রোধিত হয়ে যায়। রাজা তার সৈনিকদেরকে ওই যুবককে খুঁজে আনার জন্য পাঠায়। রাজার সৈনিকেরা তাকে একটি নদীর কিনারায় বসে থাকতে দেখে। তারা তাকে ধরে রাজার কাছে নিয়ে আসে। তাকে দেখে রাজার ক্রোধ আসে। সে ওই যুবককে কঠিন দণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাজা আদেশ দেয় যে পরের দিন সকালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখন তাকে কারাগারে দিয়ে দাও। এইসব ভাগ্য নিজের চোখে দেখছিল আর চিন্তা করছিল যে সে তো একদমই মূর্খ, এই মূর্খ আমার সব পরিকল্পনা বরবাদ করে দিয়েছে। তখন বুদ্ধি মৃদু হেসে বলে, শেষ পর্যন্ত তুমি হেরেই গেছো। দেখেছো তুমি, তোমার রাজা বানানোর পরও সে রাজা হতে পারেনি, এখন ওই ব্যক্তি শাস্তি পাবে। বুদ্ধি ভাগ্যকে বলে, দেখেছো ভাগ্য, বুদ্ধি বিনা ওই ব্যক্তি এখন মারা যাবে, বলো তুমি কি বলবে? নিরাশ হয়ে ভাগ্য বলে, যদি তুমি এই ব্যক্তিকে বাঁচিয়ে নাও তাহলে আমি হার মেনে নেব। বুদ্ধি হেসে বলে, তাহলে ঠিক আছে, এখন দেখো আমি তাকে কিভাবে বাঁচাই।
এতটা বলে বুদ্ধি ওই যুবকের মধ্যে প্রবেশ করে। যেই বুদ্ধি ওই যুবকের মধ্যে প্রবেশ করে, ওই যুবক তার বাঁচার জন্য নতুন নতুন পরিকল্পনা বানাতে থাকে। যখন ওই যুবককে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজার সামনে প্রস্তুত করা হয়, তখন ওই যুবক বলে, মহারাজ, আপনি আমার শ্বশুর, আমি কি আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি আপনি কোন অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন? রাজা বলে, তুমি আমার কন্যার তিরস্কার করে আমাকে অপমান করেছ, তোমাকে এটা দণ্ড দেওয়া হবে। তখন ওই যুবক বলে, রাজন, আমার কুলে মান্যতা আছে যে বিবাহের পর যদি প্রথম রাত্রে বরবধূর জানকারিতে কোনো ব্যক্তি নদীতে ডুবে মারা যায়, তাহলে বধূ বিধবা হয়ে যায় অথবা সন্তানহীন হয়ে থেকে যায়। যখন আপনার কন্যা কক্ষে প্রবেশ করে, তখন নদীর দিক থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পাই। তখন আমি নিজেকে থামাতে পারি না, আর তখনই উঠে তাকে বাঁচানোর জন্য আমি নদীর দিকে ছুটে যাই। যদি এটা আমার দোষ হয়, তাহলে আপনি আমাকে অবশ্যই দণ্ড দিন। ওই যুবকের কথা শুনে রাজা অনেক প্রসন্ন হয় আর উঠে ওই যুবককে জড়িয়ে ধরে। রাজা বলে, আমার পরে তুমি এই রাজ্যের রাজা হবে। পিতা পুত্রী লজ্জিত হয়ে তাদের অসভ্য ব্যবহারের জন্য ওই যুবকের কাছে ক্ষমা চায়। তারপর তারা খুশি খুশি রাজমহলে প্রবেশ করে। ওইদিকে ব্রহ্মার দরবারে বুদ্ধি আর ভাগ্যের নির্ণয় হয়ে গিয়েছিল। সমস্ত দেবতারা বুদ্ধির জয় জয়কার করছিল। তারা বলছিল যে, ভাগ্য, তুমি কিছুই করতে পারবে না, যার স্বাদ বুদ্ধি দেবে না সে কিছুই করতে পারবে না। বুদ্ধি হেসে ভাগ্যের দিকে দেখে। ভাগ্য হেসে বলে, আমি হার মেনে নিচ্ছি, বাস্তবেই তুমি আমার থেকে অনেক বড়। বন্ধুরা, এভাবে নীলকণ্ঠ তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। আর তারপর বৃদ্ধ কবুতর আর নীলকণ্ঠ ভোজনের খোঁজে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। বন্ধুরা, আশা করছি আপনাদের কাহিনী ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।